অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা এমন একটা সময় পার করছি যেই সময়টা বাংলাদেশের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা আছি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের সময়। আমরা বাংলাদেশে নাই কিন্তু বিদেশে বসে আমরা কিন্তু ঘুমাতে পারছি না। আমরা যে সবাই রাজনীতির সঙ্গে যুক্ত তাও না, যে কোনো বাংলাদেশি যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ একটা স্বাধীন বাংলাদেশের কথা ভাবে, এই বিদেশে বসে আমরা যখন একজন বাংলাদেশি হিসেবে মাথা উঁচু করে চলি কিংবা এই বিদেশে এসে নতুন করে আমাদের জীবন সাজাই, তখন একটা লাল সবুজের পতাকা আমাদের পরিচয় দেয়। সেই পরিচয়টি আজ তারা কেড়ে নিতে যাচ্ছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা পৃথিবীর বলা হয় যে 1 কোটি বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমি দেখি না কেউ সুস্থে কেউ শান্তিতে ঘুমোতে পারছে, সবাই একটা অশান্তির মধ্যে জীবনযাপন করছে। তাহলে একবার ভেবে দেখুন বাংলাদেশের মানুষ কি নিদারুণ কষ্টে আছে। আমরা তো বলতে পারছি, তারা বলতেও পারছে না। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের এখন যোগাযোগ অনেক সহজ। আপনাদের প্রত্যেকেরই মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এই জায়গাগুলি চেক করে দেখুন মানুষের আকুতি। প্রিয়জন, স্বজন, পরিচিত জন, অপরিচিত জন পর্যন্ত নক করছে এবং তারা বলছে যে তারা কি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। শুধু আওয়ামী লীগের কর্মীদের যে হত্যা করা হচ্ছে তা নয়, সাধারণ মানুষ অত্যন্ত নিপীড়িত। তাদের পকেটে খাওয়ার টাকা নেই, তাদের কাজ নেই, উপরন্তু তারা যে জীবনটি নিয়ে চলাফেরা করবে সেটিও আজকে একেবারে বন্ধ হয়ে গেছে। কেউ ঘর থেকে বেরোলে যে ফিরতে পারবে আবার ঘরে তার কোনো নিশ্চয়তা নেই, এবং সেগুলো কোথাও কোনো খবরও হচ্ছে না। কারণ আপনারা জানেন বাংলাদেশের গণমাধ্যমের এই মুহূর্তে কোনো স্বাধীনতা নেই। আমি আমার আমার যারা সিনিয়র সাংবাদিক ছিলেন তাদের কাছে আমি এরশাদ আমলের কথা শুনেছি। আমি দেখি এখন তার চেয়েও ভয়ঙ্কর ভাবে নিপীড়িত নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। আওয়ামী লীগের সময় বলা হতো বিটিভি, মানে একটি বিটিভি যার সরকার দ্বারা খুবই নিয়ন্ত্রিত। এখন বাংলাদেশে 36টি টেলিভিশন চ্যানেল রয়েছে, প্রতিটি বিটিভি তারা হাস্যরসাত্মক ভাবে বলতো বিটিভিকে বাতাবি লেবু চ্যানেল, এখন 36টি বাতাবি লেবু চ্যানেল। এমনকি পত্রিকা, এমনকি যে পত্রিকা যারা অত্যন্ত দেখেন আওয়ামী লীগ সরকারের অনেক দুর্নীতির খবর আমরা জেনেছি, আমাদের কানে কানে কেউ এসে বলে গেছে না, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সেই খবরগুলো প্রকাশিত হয়েছিল। কোনো না কোনো গণমাধ্যম কেউ না কেউ কোনো না কোনো ভাবে পত্রপত্রিকাগুলোতে প্রচারিত হয়েছিল বলেই কিন্তু আমরা সেই সব দুর্নীতির অনেক খবর, সব খবর জানতে পেরেছি। যা এখন উদাহরণ দেয়, যদি গণমাধ্যমের স্বাধীনতা তখন না থেকে থাকে তাহলে ওই সমস্ত খবরগুলো আমরা কোথা থেকে জানতে পেরেছিলাম? হাওয়া থেকে নয়। এখন আমরা কি কিছু জানতে পারছি না? বলা হয় আগে আমরা কথা বলতে পারিনি, কোনো বাক স্বাধীনতা ছিল না, একদম ডাকা মিথ্যা কথা। কোথাও কোথাও কেউ না কেউ যে বাক স্বাধীনতার নিপীড়িত হয়নি তা নয়, নিশ্চয়ই হয়েছে, কিন্তু এরকম ঢালাও ভাবে প্রতিটি মানুষের কণ্ঠস্বর ওই এরশাদ আমলে স্তম্ভিত করে দেওয়া হয়নি। এখন সেটি হচ্ছে কারণ মানুষের জীবন ধারণের নিরাপত্তা নেই, জীবিকার নিরাপত্তা নেই, পথে বেরোলে ঘরে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা আজকে এখানে বসে বলতে পারছি যে কারণে আপনারা দেখুন আজকে 14 মাস আগে বাংলাদেশটা যেখানে ছিল মানুষ একেবারে ঘোরতর অন্ধকারে ছিল, এখন সেই অন্ধকারের ঘনঘটা কিন্তু আস্তে আস্তে করে আলো ফুটছে। কারণ অনেকেই বিদেশে বসে কথা বলছে এবং ওই 36টি বাতাবি লেবু টেলিভিশন বলে অথবা পত্রিকাগুলো বলে সেগুলোকে ছাপিয়ে শেখ হাসিনার সরকার মানুষের দ্বারে দ্বারে যে ইন্টারনেটের সেবা পৌঁছে দিয়েছিলেন, সে কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা খবরগুলো কিছু হলেও জানতে পারছে। বাংলাদেশে যা ঘটে গেছে আমার বিশ্বাস তার 20% আমরা এখনো জানতে পারিনি। এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, এবং বাংলাদেশে আমি যতখানি খবর পাই, আমি বেসিক্যালি একজন অনুসন্ধানী সাংবাদিক, নানান ধরনের মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে।
তারা যদি বলে বাংলাদেশের রাস্তাঘাটে জঙ্গিরা এমন কৌশল নিয়ে অবস্থান নিয়ে আছে যে যতগুলি মব আপনারা দেখেন সেই মবগুলো আসলে ওই জঙ্গিদেরই সৃষ্টি করা হয়, সেখানে যদি পরবর্তী ধাপে যেতে হয় তাহলেই তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে আসবে। সেই চেহারা কিন্তু আমরা এখনো দেখিনি, কারণ তারা এখনো সেরকম করে প্রতিরোধের মুখে পড়েনি। প্রতিরোধের মুখে পড়েনি কারণ বাংলাদেশের মানুষ জানে যে তাদের হাতে অস্ত্র আছে, তার প্রতিরোধ গড়ে তুললেই তাদেরকে তাদের প্রাণের কোনো নিশ্চয়তা থাকবে না, কে কোথায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করবে কেউ জানে না। আপনারা জানেন বাংলাদেশের নদীগুলোতে এখন নাকি মাছের চেয়ে লাশের সংখ্যা বেশি। এমন একটি দিন নাই যে দিনটিতে দেখা যায় যে ওই ডোবা নালা খালে বিলে মানুষের মৃতদেহ দেখা যায় না। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, আমি তো দেখিনি। এখন বাংলাদেশের মানুষ আমরা জানি তারা অদম্য, তারা অপ্রতিরোধ, কোনো অন্যায়ের কাছে বাংলাদেশের মানুষ কোনোদিনও মাথা নিচু করেনি। এই পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা বাঙালিরা অত্যন্ত সাহসী, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত প্রতিবাদমূলক। আমার দেশের মানুষকে এই যে অরাজকতা, দেশের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে সর্বগ্রাসী চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে জাগিয়ে তোলা, তাদেরকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। এখন আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা মানুষের কাছে চেষ্টা করি তাদের কাছে তথ্যটি পৌঁছে দেওয়ার, সত্যটি তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। সেই পৌঁছানোর অবস্থা তো আপনারা জানেন কতটা সীমিত। রাজনৈতিক দলের কাজ মানুষকে মোবিলাইজ করা। এখন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে নেতৃত্বের সংকটে পড়ছে, কারণ একটি কোন রাজনৈতিক দল, এমনকি আমি বিএনপিরও সমালোচনা করি, যে এই দলটি বাংলাদেশে স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে, তারাও সেইভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করছে না বলে প্রতীয়মান হয়। আর কেউ বাম দলগুলো যাদের হয়তো সংখ্যায় তারা কম, কিন্তু তাদের একটা মেধাভিত্তিক জায়গা রয়েছে, এর বাইরে আর কাউকে দেখি না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলে। আওয়ামী লীগ তারা কবে ঘুরে দাঁড়াবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ কোনোদিনও ওই রাজাকার জামাত চক্রকে কোনোদিনও গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না, তাতে তারা যতই চক্রান্ত করুক না কেন। দেখুন আমি বিদেশে থাকি, আমি একটা নিরাপদ জীবন যাপন করি, আমার কোনো দরকারই ছিল না আপনারা এই নিউ ইয়র্ক শহরে যারা আওয়ামী লীগ করেন আপনারা আমার কোনোদিনও আপনাদের অনুষ্ঠানে দেখেননি, দেখেছেন কি না? আমি আমার নিজের কতগুলো গণমাধ্যম সাংবাদিকতার কাজ আছে, আমি সেগুলো নিয়ে ব্যস্ত থেকেছি, কিন্তু 5ই আগস্টের আগে থেকে আমি জেনেছি বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে, আমি জেনেছি কিভাবে শেখ হাসিনাকে পিটিয়ে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আমি কিন্তু তখন থেকে সরব, কারণ আমার কাছে যে খবরগুলো এসে পৌঁছেছে আমার কাছে মনে হয়েছে আমি আমার দেশের এই দুঃসময়ে যদি আমি মানুষের জন্য কাজ না করি, একজন সাংবাদিক হিসেবে আমি কখনোই আমাকে জবাবদিহি করতে পারবো না, আমি কখনোই আয়নার সামনে দাঁড়াতে পারবো না। ফলে আমি আমার অন্য সব কাজ বাদ রেখে আমার মনে হয়েছে একজন সাংবাদিক হিসেবে আমার উপর যে দায়িত্ব আমি সেটি পালন করার চেষ্টা করছি। আপনারা অনেকে আমাকে নানানভাবে উৎসাহ দেন, সেই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, এমনিতেই লম্বা করে ফেলেছি। আমাকে আজকে বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো।